কেমন আছো তোমরা সবাই? করোনা নিয়ে আসলে ভালো নাই কেউ, তাই না? চলে যাবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের নিশ্চয়ই মাফ করে দেবে। অনেক দিন তো বাসায় বসে আছি, ডিউটি শেষে কোয়ারেন্টাইন। আবার কবে আসবো? এই মাসের 18 তারিখের পরে। ক্লাস নেওয়া হয় না অনেক দিন। তোমাদের সাথে সম্ভবত জিআই ফিজিওলজি, তারপরে হচ্ছে ইনভেস্টিগেশন অফ জিআই, জিইআরডি, একালিশি, এগুলো বোধহয় আমরা শেষ করছি, তাই না? আচ্ছা, আমরা আজকে স্টমাকের পেপটিক আলসার ডিজিজ দিয়ে শুরু করি। আমরা একটু সহজ করে পড়ার চেষ্টা করব। এমবিবিএস লেভেলে তো অনেক সিলেবাস, সব টপিকে অনেক ডিপে ঢুকে পড়া আসলে আমার মনে হয় খুব বেশি প্রয়োজন নেই। পেপটিক আলসার ডিজিজ খুব কমন একটা টপিক। আমরা যদি শুরু করি তাহলে ব্যাপারটা এমন যে দুইটা শব্দ এখানে, একটা হচ্ছে পেপটিক আর একটা হচ্ছে আলসার। তার মানে এই ডিজিজটা হচ্ছে একটা অ্যাসিড পেপসিন রিলেটেড। স্টমাক থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হয়, পেপসিন রিলিজ হয়। দিস হাইড্রোক্লোরিক অ্যাসিড and pepsin causes damage to the GI mucosa. And another thing is ulcer. আলসার হচ্ছে একটা ম্যাক্রোস্কোপিক এবং হিস্টোলজিক্যাল টার্ম। যখন আমরা এন্ডোস্কোপি করি তখন যদি কোথাও দেখি যে মিউকোজার লেশনটা 5 মিলিমিটারের চেয়ে বড়, একটু ডিপ, এবং যদি সেটাকে হিস্টোপ্যাথোলজি করে দেখা যায় যে সাবমিউকোসা ইনভলভ করে গেছে, তখন আসলে সেটাকে আলসার বলে। আর যদি এমন হয় যে সাবমিউকোসা ইনভলভ করেনি এবং ডায়ামিটারটা কম, 5 মিলিমিটারের চেয়ে কম, তখন একই লেশনকে ইরোশন বলা হয়। তাহলে অ্যাসিড এবং পেপসিন দিয়ে আমাদের যে আলসারেশনটা হচ্ছে সেটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। কোথায় হয় পেপটিক আলসার ডিজিজ? এটা মেইনলি হচ্ছে স্টমাক এবং ডিউডেনামে হয়। স্টমাকের মেইনলি হচ্ছে অ্যান্ট্রামে হয়, অ্যান্ট্রামের লেসার কার্ভেচারের ওখানে বেশি হয়। আর ডিউডেনামের হচ্ছে ফার্স্ট পার্টে হয়, বাল্বের মেইনলি অ্যান্টেরিয়র ওয়ালে। তবে এছাড়াও পেপটিক আলসার আর কোথায় হতে পারে? লোয়ার এন্ড অফ ইসোফেগাসে পেপটিক আলসারেশন হতে পারে। যদি কারো গ্যাস্ট্রো জেজুনোস্টোমি করা থাকে, তার মানে স্টমাকের সঙ্গে জেজুনামের একটা অ্যানাস্টোমোসিস করানো থাকে, তাহলে এই জেজুনাল ওয়ালে হতে পারে, স্টোমার ওখানে। আর একটা অনেক সময় মিকেলস ডাইভার্টিকুলাম থাকে, সেখানে একটোপিক প্যারাইটাল সেল থাকলে সেইখানে পেপটিক আলসারেশন হতে পারে। কাদের হয় এটা? আসলে যে কোনো বয়সী পেপটিক আলসারেশন হতে পারে, তবে মিডল এজ, ইয়াং এজ এদের বেশি কমন। স্লাইটলি মেল প্রিডোমিনেন্স দেন ফিমেল, তবে সবারই হতে পারে। পেপটিক আলসারেশনের আমরা যখন আলোচনা করি তখন দুইটা ব্যাপার চলে আসে। একটা হচ্ছে সাম রিস্ক ফ্যাক্টর অর কজ or aggressive factor to the mucosa of stomach and duodenum, and another thing is protective factor. তো আমরা যখন কালপ্রিটগুলোকে চিন্তা করব যে আমাদের অ্যাগ্রেসিভ ফ্যাক্টর বা রিস্ক ফ্যাক্টর কারা, বর্তমান পৃথিবীতে মেইনলি আমরা হেলিকপ্টার পাইলোরিকে দায়ী করি, অ্যাটলিস্ট ডেভেলপিং কান্ট্রিতে। আর ডেভেলপ কান্ট্রিতে হেলিকপ্টার পাইলটের প্রিভ্যালেন্স অনেক কমে গিয়েছে, ওখানে এনএসএআইডি একটা বড় ফ্যাক্টর। এছাড়া যেমন ধরো স্মোকার, স্টেরয়েড ইউজার, সার্টেন টাইপস অফ হাইপার সিক্রেটরি স্টেট, যেমন ধরো সিস্টেমিক মাস্টোসাইটোসিস, যেখানে অনেক বেশি মাস্ট সেল থাকে, সেখান থেকে হিস্টামিন রিলিজ হয়। That histamine may cause stimulate the
প্যারাইটাল সেল টু সিক্রেট অ্যাসিড, দ্যাট ইজ অলসো এ ফ্যাক্টর। কোনো কোনো সময় দেখা যায় হাইপার ক্যালসিমিয়া, যেমন হাইপার প্যারাথাইরয়েডিজমে হয়। কখনো কখনো গ্যাস্ট্রিন প্রডিউসিং টিউমার, আমরা যেটাকে গ্যাস্ট্রিনোমা বলি, তো ওরা অনেক গ্যাস্ট্রিন প্রডিউস করে, দে স্টিমুলেট দ্য প্যারাইটাল সেল অ্যান্ড কজেস abundant amount of hydrochloric acid secretion that will cause mucosal break in the stomach or duodenum. তো এগুলো হচ্ছে তোমার অ্যাগ্রেসিভ ফ্যাক্টর। আমাদের ন্যাচারালি কিছু প্রোটেকশন আছে, সেই প্রোটেক্টিভ ফ্যাক্টরগুলো হচ্ছে একটা মিউকাস লেয়ার থাকে আমাদের এপিথেলিয়ালের বাইরে। এই মিউকাসের মধ্যে বাইকার্বনেট রিচ ফ্লুইড থাকে। আমাদের যে গ্যাস্ট্রিক এপিথেলিয়াল সেল, এখানে অনেক বেশি টার্ন ওভার হয়, এই র্যাপিড টার্ন ওভার একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর। সাবমিউকোসাল এক্সটেন্সিভ ক্যাপিলারি নেটওয়ার্কস ব্লাড সাপ্লাই দিচ্ছে, এরাও প্রোটেক্টিভ ফ্যাক্টর। প্রোস্টাগ্ল্যান্ডিন E1, দ্যাট ইজ অলসো এ প্রোটেক্টিভ ফ্যাক্টর। তো যখনই ফ্যাক্টর দুটোর মধ্যে আসলে ইমব্যালেন্স হয়, অ্যাগ্রেসিভ ফ্যাক্টরগুলো বেড়ে যাচ্ছে অথবা প্রোটেক্টিভ ফ্যাক্টরগুলো কোনো কারণে কমে যাচ্ছে, তখন আমাদের জিআই মিউকোসিতে আলসারেশন তৈরি হয়ে আসলো। তো আমরা আলসারের কজ হিসাবে যদি চিন্তা করি, তাহলে আমাদের দেশের পার্সপেক্টিভে প্রথমেই বলতে হয় হেলিকোব্যাক্টার পাইলোরি। কারণ আমাদের দেশে 90%-এর উপরে পপুলেশন, ইভেন কোনো কোনো স্টাডিতে দেখা গেছে 98% পপুলেশন ছোটোবেলা থেকেই হেলিকোব্যাক্টার পাইলোরিতে ইনফেক্টেড। কাজে এটা একটা প্রাইমারি ফ্যাক্টর, প্রধান ফ্যাক্টর। তাহলে এটা একটা কারণ। আর একটা আমরা বলতে পারি এনএসএআইডি ইনডিউসড আলসার। কখনো হতে পারে হেলিকোব্যাক্টার পাইলোরি এবং এনএসএআইডি দুটা কম্বাইন্ডলি আলসারেশন করতে পারে। আবার কখনো কখনো দেখা যায় যে ঠিক হেলিকোব্যাক্টার পাইলোরিও নেই, এনএসএআইডিও নেই, তারপরেও আলসারেশন হচ্ছে। সেগুলোর কিছু আনকমন কারণ আমরা এর মধ্যে বলে ফেলেছি রিস্ক ফ্যাক্টরের মধ্যে। তারা হতে পারে যেমন গ্যাস্ট্রিনোমা, জলিঞ্জার এলিসন, হাইপার প্যারাথাইরয়েডিজম, সিস্টেমিক মাস্টোসাইটোসিস, এগুলো হতে পারে। আবার কখনো কোনো কারণই পাওয়া যায় না, তখন সেটাকে ইডিওপ্যাথিক বলা হয়। আরেকটা ব্যাপার আছে, কখনো কখনো আমরা এন্ডোস্কোপি করতে গিয়ে স্টমাকে বা ডিউডেনামে বা যে জায়গাগুলো আমরা বললাম একটু আগে, সেখানে আলসারেশন পাওয়া যায়, কিন্তু দ্যাট আলসার ইজ that actually mimics peptic ulcer, but that is not peptic ulcer. Ulcer in the stomach, but not due to pepsin or hydrochloric acid. তো এই ধরনের অনেক সময় আলসার পাওয়া যায়। ম্যাক্রোস্কোপিক্যালি পেপটিক আলসার মনে হলো, সেগুলোর পিছনের কারণ অনেক সময় দেখা যায়, মনে করো কোনো কার্সিনোমা স্টমাক, গ্যাস্ট্রিক লিম্ফোমা, ইভেন টিউবারকুলোসিস, ক্রনস ডিজিজ, sometimes in immunosuppressed patient some viral infection like cytomegaloviral infection. তো এগুলো দিয়ে অনেক সময় আলসার তৈরি হতে পারে, যেগুলো অনেক সময় প্রাথমিকভাবে দেখে গ্যাস্ট্রিক ডিউডেনাল বা পেপটিক আলসার মনে হতে পারে, আসলে এগুলো পেপটিক অরিজিন না। তাহলে এই হলো আমাদের মোটামুটি কারণ। একটা পেপটিক আলসারের রোগী আমাদের কাছে আসলে কী নিয়ে আসে, আমরা মানে একটা সিমটমই যদি মনে রাখি, সেটা হচ্ছে আসলে এপিগ্যাস্ট্রিক পেইন। পেইনটা এপিগ্যাস্ট্রিক রিজিয়নে হবে, পেইনের নেচারটা হবে অনেকটা বার্নিং, পেইনটা ফুডের সঙ্গে রিলেশন থাকবে, ইউজুয়ালি এমটি স্টমাকে হয়, কখনো কখনো খাবার পরেও হতে পারে। আর পেইনের একটা এপিসোডিক বা পিরিয়ডিক নেচার আছে, যে কতদিন পেইন পারসিস্ট করলো, আবার অনেক দিন পেইন ফ্রি পিরিয়ড, আবার পেইন আসলো। তাহলে আমরা পেপটিক আলসার মনে করলে আমরা ধরো এভাবে এই তিনটা জিনিস মনে রাখতে পারি। দ্যাট এপিগ্যাস্ট্রিক পেইন হচ্ছে যেই পেইনটা বার্নিং ইন নেচার, দ্যাট হ্যাজ গট রিলেশনশিপ উইথ মিল, অ্যান্ড দ্যাট ইজ পিরিয়ডিক অর এপিসোডিক ইন নেচার। তবে কখনো কখনো পেশেন্ট আদার আপার অ্যাবডোমিনাল সিমটম লাইক অ্যাবডোমিনাল ফুলনেস, অ্যানোরেক্সিয়া, সামটাইমস নশিয়া, এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। ভমিটিং ভেরি রেয়ার, itself peptic ulcer disease usually doesn't cause vomiting. কখনো কখনো যদি এমন হয় কমপ্লিকেশন হয়ে আমাদের গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশান হয়, তার মানে স্টমাকের আউটলেট পাইলোরাস
বা ডিউডিনামেট বাল্ব যদি কোনো কারণে রিকারেন্ট আলসার হয়ে হিল হয়ে ডিফর্মড হয়ে ন্যারো হয়ে যায়, তাহলে ফুডগুলো পাস করতে পারে না। ইন দ্যাট কেস পেশেন্ট মে প্রেজেন্ট উইথ প্রফিউজ ভমিটিং, আদারওয়াইজ ভমিটিং ইজ ভেরি রিয়ার। কখনো কখনো পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকতে পারে, কোনো সিমটম নেই, তুমি অন্য কারণে এন্ডোস্কোপি করছো, তখন দেখলা যে আসলে আলসারেশন আছে, এটাও বেশ কমন। আবার কখনো কখনো হতে পারে এই অ্যাসিমটোমেটিক পেশেন্টগুলাই সরাসরি কমপ্লেক্সন নিয়ে আসতে পারে আমাদের কাছে, হয়তো একদিন আপার যে ব্লিডিং নিয়েই প্রেজেন্ট করলো, যার কোনো দিনই সিমটম ছিল না, সম্ভব। কাজেই সিমটম দিয়ে আলসার প্রেডিক্ট করা খুবই ডিফিকাল্ট। তারপর আমাদের একটা সিমটম অবশ্যই মনে রাখতে হবে, এপিগ্যাস্ট্রিক পেইন। যদি আমরা চিন্তা করি এক্সামিনেশন করবো পেশেন্টটাকে, আমরা কি পেতে পারি? আসলে আনকমপ্লিকেটেড পেপটিক আলসার ডিজিজ এক্সামিনেশনে কিছুই পাওয়া যায় না। পেশেন্ট রিমেন্স টোটালি নর্মাল, হেলদি। There may be sometimes epigastric tenderness, but it is very much non-specific. যদি কোনো কমপ্লিকেশন হয়, in that case we can get findings. তাহলে ক্লিনিক্যাল ফিচার হচ্ছে এতটুকুই। এরপরে আমরা একটা পেশেন্টকে পেপটিক আলসার চিন্তা করলে কি করতে পারি? সাপোজ তোমার কাছে একটা পেশেন্ট আসলো হ্যাভিং টিপিক্যাল পেইন সাজেস্টিভ অফ পেপটিক আলসার, তখন আমরা কি করতে পারি? এখানে আমাদের আসলে তিনটা স্ট্র্যাটেজি বলা হয়। একটা বলা হয় এম্পেরিক্যাল অ্যান্টিসিক্রেটরি থেরাপি। অ্যান্টিসিক্রেটরি মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনকে বন্ধ করার ট্রিটমেন্ট। এম্পেরিক্যাল, তুমি কোনো পরীক্ষা নিরীক্ষা করলা না, তুমি একটা 8 উইক্সের প্রোটন পাম্প ইনহিবিটর অথবা এইচ রিসেপ্টর ব্লকার প্রেসক্রাইব করলাম, এটা একটা মডালিটি, এম্পেরিক্যাল অ্যান্টিসিক্রেটরি থেরাপি। প্রোভাইডেড আমরা কাদের দিব অ্যান্টিসিক্রেটরি এম্পেরিক্যাল? এটা বলা হয় একটু কম বয়স্ক, মানে যাদের সিমটম অনসেট বিফোর 50 ইয়ার্স। কাজে 50-এর পরে কারো সিমটম অনসেট হলে সেটাকে আমরা এভাবে অ্যান্টিসিক্রেটরি থেরাপি এম্পেরিক্যালি দিব না। অথবা এগুলোকে আমরা অন্যভাবে বলতে পারি রেড ফ্ল্যাগ সাইন। তাহলে আমরা কয়েকটা সাইন বলি, যে সাইনগুলো যদি না থাকে তখন আমরা এগুলো চেষ্টা করতে পারি। আর একটা হচ্ছে পেশেন্টের ভমিটিং, সিভিয়ার ভমিটিং, পেশেন্টের এনিমিয়াস, পেশেন্ট হ্যাজ গট ওয়েট লস, patient has got epigastric lump, he or she has got positive family history of carcinoma, his mother or her mother died of carcinoma stomach or carcinoma colon। তাহলে যদি এগুলো থাকে তখন আমরা এম্পেরিক্যাল ট্রিটমেন্টে যাব না, উই শুড গো ফর আপার জিআইটি এন্ডোস্কোপি। তাহলে আমরা কি বললাম? অনসেট অফ সিমটম আফটার দ্য এজ অফ 50, সিভিয়ার বা প্রফিউজ ভমিটিং, patient has got anemia, significant weight loss, epigastric lump and positive family history of carcinoma, GI malignancy। এগুলো হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন। এগুলো থাকলে আমরা এম্পেরিক ট্রিটমেন্টে যাব। আচ্ছা, যখন আমরা এম্পেরিক ট্রিটমেন্ট দিলাম, এই ফাইন্ডিংসগুলো যাদের নাই, যদি পেশেন্ট রেসপন্স করে যায় 8 উইক্স ট্রিটমেন্টে, উই শুড নট গো ফর এনি ফার্দার ইনভেস্টিগেশন। এটা হচ্ছে একটা মডালিটি। 2 নম্বর মডালিটি বলা হয় টেস্ট অ্যান্ড ট্রিট। টেস্ট অ্যান্ড ট্রিট মানে হচ্ছে ধরো আমাদের দেশে এইচ প্যাইলোরি প্রিভ্যালেন্স অনেক বেশি, আমরা যদি নন ইনভেসিভ ওয়েতে হেলিকোব্যাক্টার পাইলোরির কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারি এবং পরীক্ষা করে আমরা দেখি যে হ্যাঁ তার হেলিকোব্যাক্টার পাইলোরি পজিটিভ, তাহলে আমরা এন্ডোস্কোপি করা ছাড়াই তাকে অ্যান্টি হেলিকোব্যাক্টার পাইলোরি চিকিৎসা দিতে পারি। এটা আরেকটা স্ট্র্যাটেজি। এখানে আমি একটু বলে নিই যে হেলিকোব্যাক্টার পাইলোরি এই টেস্ট অ্যান্ড ট্রিট যেটা, এখানে অবশ্যই নন ইনভেসিভ পরীক্ষা করা হয়। তোমরা এর আগে শুনে থাকবা যে হেলিকোব্যাক্টার পাইলোরি পরীক্ষা করার জন্য 2টা মডালিটিস আছে। একটাকে বলা হয় ইনভেসিভ, তার মানে এই পরীক্ষাগুলো করতে গেলে এন্ডোস্কোপি করতে হবে। আরেকটা হচ্ছে নন ইনভেসিভ, তার মানে নন ইনভেসিভগুলো করতে গেলে এন্ডোস্কোপির দরকার নেই। তো নন ইনভেসিভ হচ্ছে, আমরা নামগুলো অন্তত মনে রাখতে পারি, একটা সেরোলজি করতে পারি। আমরা সেরোলজি ব্লাড নিয়ে আমরা অ্যান্টিবডি দেখতে পারি। আমাদের দেশের জন্য এটা অবশ্যই সুইটেবল না,
কারণ আমরা বলেই ফেলছি যে আমাদের ছোটোবেলা থেকে প্রায় 90%-এর উপরে পেশেন্ট আমরা সবাই ইনফেক্টেড, কাজে অ্যান্টিবডি সবারই হয়তো পাওয়া যাবে। আরেকটা হচ্ছে স্টুল অ্যান্টিজেন টেস্ট। স্টুল নিয়ে আমরা হেলিকোব্যাক্টার পাইলোরি অ্যান্টিজেন টেস্ট করতে পারি। এটা আমাদের দেশে কমার্শিয়ালি অ্যাভেলেবল না, কিছু রিসার্চ ল্যাবরেটরিতে স্পেশালি ICD-র করা যায়। আর আরেকটা হচ্ছে ইউরিয়া ব্রেথ টেস্ট। ইউরিয়া ব্রেথ টেস্ট BSMMU-তে চালু হয়েছে, অন্যান্য প্রাইভেট ল্যাবে চালু হয়েছে কিনা আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে। এটা করা যায়, এটা গোল্ড স্ট্যান্ডার্ড, এটা আমরা করতে পারি। নন ইনভেসিভ, পেশেন্টকে রেডিও অ্যাক্টিভ কার্বন, ইউরিয়া কোটেড কার্বন খাওয়াই দেওয়া হয়। এই হেলিকোব্যাক্টার পাইলোরি অর্গানিজমটার একটা এনজাইম আছে ইউরিয়েজ। তো যদি কারো পেটের মধ্যে ব্যাকটেরিয়া থাকে তাহলে ইউরিয়েজ থাকবে, ওই ইউরিয়াটাকে ভেঙে ফেলবে, অ্যামোনিয়া তৈরি করবে, এটা অ্যাবজর্পশন হবে, ব্লাডে চলে যাবে, সেখান থেকে পালমোনারি সার্কুলেশনে যাবে, সেখান থেকে যখন আমরা এক্সেল করব, ব্রেথ আউট করব, তখন আমাদের ব্রেদে এটা চলে আসবে, ডিভাইস দিয়ে আমরা দেখব। এটাকে বলে ইউরিয়া ব্রেথ টেস্ট। তাহলে এটা করা যেতে পারে। তাহলে আমরা যদি করতে পারি, ফ্যাসিলিটি অ্যাভেলেবল হয়, তাহলে ইউরিয়া ব্রেথ টেস্ট করে যদি কারো পজিটিভ পাই তাকে আমরা অ্যান্টি এইচ পাইলোরি ট্রিটমেন্ট দিতে পারি। তাহলে এটা হচ্ছে সেকেন্ড মডালিটি, টেস্ট অ্যান্ড ট্রিট। অ্যান্ড নাও ফর থার্ড মডালিটি। থার্ড মডালিটি হচ্ছে তুমি এন্ডোস্কোপি করবা। আবার যে এটা এন্ডোস্কোপি করবা, করে দেখবা পেশেন্টের আলসারেশন আছে কিনা। তারপরে যদি আলসারেশন থাকে আমরা বায়োপসি নিব, বায়োপসি নিয়ে হেলিকোব্যাক্টার পাইলোরি টেস্ট করব। এগুলো হচ্ছে ইনভেসিভ টেস্ট। তাহলে বায়োপসি নিয়ে আমরা কী টেস্ট করতে পারি ইনভেসিভ? এখানে আমরা বায়োপসি স্যাম্পল নিয়ে আমাদের এন্ডোস্কোপি রুমেই করতে পারি, এটাকে বলে র্যাপিড ইউরিয়াস টেস্ট। আগে যে ইউরিয়া ব্রেথ টেস্ট বললাম, একই প্রিন্সিপাল। ওখানে আমি হচ্ছে ইউরিয়াটা খাওয়াই দিয়েছি আর এখানে ব্যাকটেরিয়াটাকে বাইরে নিয়ে আসছি। কাজে আমাদের একটা ডিভাইস থাকবে, ডিভাইসে ইউরিয়া থাকবে, একটা ইন্ডিকেটর থাকবে কালার চেঞ্জ হওয়ার জন্য। তা আমি ওখানে স্পেসিমেনটা দিব, যদি স্পেসিমেনে ব্যাকটেরিয়া থাকে, দিস হ্যাজ গট ইউরিয়াস, দিস উইল ব্রেক ডাউন ইউরিয়া, প্রডিউস অ্যামোনিয়া, দিস অ্যামোনিয়া ইজ অ্যালকালাইন ইন নেচার অ্যান্ড কজেস কালার চেঞ্জ অফ দ্যাট মিডিয়া। 1-2 মিনিটের মধ্যে রেজাল্ট চলে আসে, র্যাপিড ইউরিয়াস টেস্ট। অথবা আমরা যখন বায়োপসি নিই, বায়োপসিগুলো আমরা হিস্টোপ্যাথোলজি করতে পারি, আমরা কালচার করতে পারি, কালচার করে সেন্সিটিভিটিও দেখতে পারি কোন অ্যান্টিবায়োটিকে সেন্সিটিভ। আমরা PCR করতে পারি, পলিমারের চেইন রিঅ্যাকশন। তাহলে এগুলো হচ্ছে ইনভেসিভ ইনভেস্টিগেশন। আমরা RUT করি বাংলাদেশে, প্রায় এন্ডোস্কোপি রুমই এটা হয়, হিস্টোপ্যাথোলজিও করা সম্ভব। PCR এবং কালচার এটা আসলে রিসার্চ ল্যাব ছাড়া বাংলাদেশে হয় না। তাহলে এভাবে আমরা 3টা মডালিটি, এম্পেরিক্যাল অ্যান্টি সেক্রেটরি থেরাপি, টেস্ট অ্যান্ড ট্রিট, অ্যান্ড এন্ডোস্কোপি অ্যান্ড ট্রিট। তো এন্ডোস্কোপি করে আমরা দেখে যদি হেলিকোব্যাক্টার পাইলোরি পজিটিভ হয়, আমরা আলসার পাই, তাহলে আমরা হেলিকোব্যাক্টার পাইলোরি চিকিৎসার দিকে যাব, অন্য পথ চিন্তা করব। তাহলে সবাইকে কিন্তু আমরা এন্ডোস্কোপ করছি না। কোনো পেশেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসলেই আমরা এন্ডোস্কোপতে যাচ্ছি না, এটা মনে রাখতে হবে। আমরা প্রথমে যে রেড ফ্ল্যাগ সাইনগুলো বলে আসছি, অথবা যদি কারো সিমটম অনসেট আফটার দ্য এজ অফ 50 ইয়ার্স হয়, সেই ক্ষেত্রে আমরা যেতে পারি। অথবা তুমি কাউকে এম্পেরিক অ্যান্টি সেক্রেটরি থেরাপি দিয়ে দিলা, 8 সপ্তাহ রেসপন্স করলো না, অথবা তুমি নন ইনভেসিভ ওয়েতে টেস্ট অ্যান্ড ট্রিট করলা, পেশেন্টের সিমটম গেল না, তখন তুমি এন্ডোস্কোপি করবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের আমাদের কয়েকটা এইম। একটা হচ্ছে তোমার আমাদের সিমটম রিলিভ করতে হবে, 2 নম্বর হচ্ছে আলসারকে হিল করতে হবে, 3 নম্বর আলসারের কমপ্লিকেশন হইতে দেওয়া যাবে না, যদি আমরা আলসার হিল করি ডেফিনেটলি কমপ্লিকেশন হবে না। 4 নম্বর আলসার যেন রিকার না করে, তাহলে আমরা সিমটোমেটিক রিলিফ দিব, আমরা উইল ট্রাই টু হিল আলসার, প্রিভেন্টস দেয়ার রিকারেন্স, and of course prevents development of complication. এখন আসো সিমটম রিলিভ করা। সিমটম রিলিভ করার জন্য তোমরা ফার্মাকোলজিতে পড়ে আসছো, আসলে অনেকগুলো ড্রাগ আছে বাজারে। একদম প্রথম থেকে যদি শুরু করি, অ্যান্টাসিড প্রিপারেশন। আমরা প্রথমে বলে আসছি যে আলসার ইজ ডিউ টু অ্যাসিড পেপসিন রিলেটেড। তাহলে যেহেতু অ্যাসিড, আমি যদি অ্যান্টাসিড দিই
ডেফিনেটলি পেশেন্ট উইল গেট বেনিফিট, সিমটোমেটিক বেনিফিট। প্রবলেম হচ্ছে এরা ঠিক আলসার হিল করায় না, শুধু সিমটম রিলিভ করে। আর একটা হচ্ছে সাইড ইফেক্ট, যেমন ধরো ম্যাগনেসিয়াম কন্টেইনিং অ্যান্টাসিড প্রিপারেশনগুলো ডায়রিয়া করে। তারপরে ধরো ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম কন্টেইনিং অ্যান্টাসিড আছে, ওরা কনস্টিপেশন করে। কাজেই অনেক সময় সিকেটির রোগী থাকে, সিকেটির রোগীদের এই ড্রাগগুলো দেওয়া যায় না, তখন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো ডিপোজিশন হয়, টক্সিক লেভেলে চলে যেতে পারে, নিউরোটক্সিসিটি বা আদার টক্সিসিটি ডেভেলপ করতে পারে। কাজেই এটা আমরা লং টার্ম ইউজ করবো না, সিমটোমেটিক রিলিফ দেওয়ার জন্য ইউজ করবো। আরও কিছু ড্রাগ আছে, যেমন ধরো কিছু আলসার কোটিং এজেন্ট আছে, যেমন ধরো সুক্রালফেট, শুনে থাকবে তোমরা। এটা একটা অ্যালুমিনিয়াম সল্টের সুক্রোজ সালফেট। তো এটা যখন কোনো পেশেন্টকে খাইয়ে দেওয়া হয়, তখন যদি কোথাও ব্রিজ অফ মিউকোসা থাকে, তাহলে ওখানে এক্সপোজড সেল মেমব্রেন প্রোটিন এগুলো এক্সপোজড থাকে। এই সুক্রালফেট খাইয়ে দিলে এর ওই এক্সপোজড প্রোটিনের সঙ্গে বাইন্ড করে ফেলে, বাইন্ড করে একটা কোটিং তৈরি করে। তো যখন একটা আলসারকে আমি কোট করে ফেলতে পারবো, তখন দ্যাট আলসার উইল নট অ্যাগ্রিভেট আফটার সিক্রেশন অফ অ্যাসিড। তাহলে এটা আমরা ইউজ করতে পারি। আরও কিছু ড্রাগ আছে, যেমন ধরো মিসোপ্রোস্টল, প্রোস্টাগ্ল্যান্ডিন E1 অ্যাগোনিস্ট, এটা ইউজ করা যেতে পারে। এটা মেইনলি এনএসএআইডি ইনডিউসড আলসারে ভালো কাজ করে। এক্স্যাক্ট মেকানিজম আননোন, তবে এরাও কিছু প্রোটেক্টিভ ফ্যাক্টর প্রোভাইড করে। কখনো কখনো দেখা যায় এর কিছু তোমার অ্যান্টিসিক্রেটরি ক্যাপাসিটিও আছে। কিন্তু সাইড ইফেক্ট হচ্ছে যে এটা প্রেগনেন্ট লেডিকে দেওয়া যায় না, এটা ইউটেরাইন কন্ট্রাকশন করে, কাজেই ওইভাবে আসলে ব্যবহার করা হয় না এটা। এরপরে আসো এস্ট্রো রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এটা সিমিটিডিন, ডেনিটিডিন, ফ্যামোটিডিন, নিজাটিডিন আমরা জানি সবাই। তো এগুলো ভালো ড্রাগ, অনেক দিন আগে থেকেই ব্যবহার হয়ে আসছে। মেইন সমস্যা হলো এদের আসলে টলারেন্স ডেভেলপ করা যায়, মানে তুমি কিছুদিন ব্যবহার করার পরে এটা আসলে ঠিক হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনকে বন্ধ করতে পারে না। তাছাড়া এরা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে, প্লাসেন্টা ক্রস করে। সিমিটিডিন ধরো যেমন গাইনোকোমেশিয়া করে, ইদানিং রেনিটিডিনের বলা হচ্ছে কার্ডিয়াক টক্সিসিটি হয়। তারপরেও নট ব্যাড, ইউজ করা যেতে পারে। সিকেডিতে একটু কম ডোজ ইউজ করতে হয়। তাহলে এগুলো হচ্ছে তোমার এস্ট্রো রিসেপ্টর ব্লকারের লিমিটেশন। গোল্ড স্ট্যান্ডার্ড তুমি যদি মনে করো যে সিক্রেশন কমাই দিবা, যে প্যারাটাল সেল থেকে পটাশিয়াম এটিপিএস এর মাধ্যমে বা প্রোটন পাম্পের মাধ্যমে যে ফাইনাল পাথওয়ে দিয়ে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়, এটাকে যে বন্ধ করবা, এটার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড আছে প্রোটন পাম্প ইনহিবিটর, ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, র্যাবিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, এগুলো সবগুলো ড্রাগই ভালো। আমাদের এই প্রোটন পাম্প ইনহিবিটর নিয়ে কয়েকটা কথা এখানে, আসলে মানে ওরকম একটার যে আরেকটা সুপিরিয়র না, সবই ভালো। তবে ওমিপ্রাজলের দেখা যায় অনেক সময় কিছু কার্ডিয়াক ড্রাগ যেমন ক্লোপিডোগ্রিল, এদের সাথে অনেক সময় কিছু ড্রাগ ইন্টারাকশন হয়। অন্যান্যগুলোর এমন ইন্টারাকশন নাই, দেওয়া যায়। এই প্রোটন পাম্প ইনহিবিটরগুলোর একটা ব্যাপার হলো এরা অ্যাক্টিভলি সিক্রেটিং প্রোটন পাম্পের সঙ্গে বাইন্ড করে, এবং এই পাম্পগুলো অ্যাক্টিভলি সিক্রেটিং হয় হচ্ছে জাস্ট বিফোর মিল। কাজেই তোমাকে এই ওষুধগুলো অবশ্যই জাস্ট বিফোর মিল দিতে হবে। এবং ইভেন বলা হয় যে একটা মর্নিং ডোজ যদি তুমি একটা প্রোটন পাম্প ইনহিবিটর কাউকে দাও, তাহলে এরা 85%-এর উপরে প্রোটন পাম্পগুলোকে ব্লক করে ফেলতে পারে, এবং এই ব্লকগুলো ইরিভার্সেবল। এটা মোর দেন 24 আওয়ার থাকে, নতুন প্রোটন পাম্প তৈরি হবে, তারপরে সিক্রেট করবে। কাজেই মানে 12 বলির ডোজ সবসময় লাগে না, ইউজুয়ালি সিঙ্গেল মর্নিং ডোজ ইজ সাফিসিয়েন্ট। সাইড ইফেক্ট ওরকম নাই, প্রেগনেন্সিতে দেওয়া যায়, ব্লাড ব্রেন ব্যারিয়ারও ক্রস করে না, টলারেন্স ডেভেলপ করে না এস্ট্রো রিসেপ্টর ব্লকারের মতো। সিকেডিতেও দেওয়া যায়, ডোজ রিডাকশন দরকার হয় না, কাজেই অনেক ভালো টাকা। তাহলে আমরা পেশেন্টের সিমটম রিলিভ করার জন্য এগুলো সবই কিন্তু ইউজ করতে পারি। এখন আমরা আলসার হিল করব। ধরো যদি আলসারটা হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে হয়, যদি হেলিকোব্যাক্টার পাইলোরি হয়, তাহলে আমাকে ব্যাকটেরিয়া ইরাডিকেট করতে হবে।
ইরাডিকেট করতে গেলে আমাদের তোমরা শুনে থাকবা ট্রিপল থেরাপি বলে একটা কথা আছে। ট্রিপল থেরাপি মানে হচ্ছে 3টা ড্রাগ ইউজ করতে হবে। একটা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর আর 2টা অ্যান্টিবায়োটিক। কমনলি ফার্স্ট লাইন হিসেবে আমরা চিন্তা করলে ক্লারিথ্রোমাইসিন এবং অ্যামোক্সিসিলিন। তাহলে একটা পিপিআই, একটা ক্লারিথ্রোমাইসিন, একটা অ্যামোক্সিসিলিন, এই 3টা ড্রাগকে আমরা এখানে কিন্তু 12 আওয়ারলি দিতে হবে। 3টাকেই 12 আওয়ারলি দিতে হবে 10 to 14 days। এটা হচ্ছে আমাদের ট্রিপল থেরাপি। ডোজ পিপিআই স্ট্যান্ডার্ড ডোজ 20 মিলিগ্রাম 12 আওয়ারলি, ক্লারিথ্রোমাইসিন আমরা 500 12 আওয়ারলি, অ্যামোক্সিসিলিন 1 গ্রাম 12 আওয়ারলি। কখনো কখনো অল্টারনেটিভলি অ্যামোক্সিসিলিনের পরিবর্তে মেট্রোনিডাজল দেওয়া যায়, সেটাও ট্রিপল থেরাপি, কিন্তু মেট্রোনিডাজল রেজিস্ট্যান্স যেখানে বেশি সেখানে এটা ইউজ না করাই ভালো। যদি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফেল করে তখন আমরা কোয়াড্রুপল থেরাপি দিতে পারি। কোয়াড্রুপল 4টা ড্রাগ দিতে হবে। ওমিপ্রাজল, তখন আরেকটা ড্রাগ দেওয়া হয় এখানে বিসমাথ কলয়েডাল সাবসাইট্রেট বা বিসমাথ সাবস্যালিসাইলেট, তার সঙ্গে মেট্রোনিডাজল এবং টেট্রাসাইক্লিন। ওমিপ্রাজল, বিসমাথ, মেট্রোনিডাজল, টেট্রাসাইক্লিন, এটা আমরা দিতে পারি যদি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফেল করে। অথবা অনেক সময় আমরা রেস্কিউ থেরাপি হিসেবে ট্রিপল থেরাপি যখন দেই, সেখানে রেস্কিউ থেরাপি হিসেবে আমরা ক্লারিথ্রোমাইসিনের পরিবর্তে লিভোফ্লক্সাসিন ব্যবহার করতে পারি। যাই হোক, মূল কথা হলো আমাদের আসলে কয়েকটা অ্যান্টিবায়োটিক এবং পিপিআই দিয়ে হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেট করতে হবে। আমাদের স্ট্যান্ডার্ড রেজিম হচ্ছে একটা পিপিআই, ক্লারিথ্রোমাইসিন আর হচ্ছে অ্যামোক্সিসিলিন। অনেক সময় দেখা যায় পেশেন্টের অ্যাডিকুয়েট রেসপন্স হয় না। যদি না হয় তাহলে বলা হয় স্ট্যান্ডার্ড হলো তুমি পেশেন্টকে এন্ডোস্কোপি করো, বায়োপসি করো, কালচার সেন্সিটিভিটি করো, তারপরে চিকিৎসা করো। এরপরে কথা হচ্ছে যে তুমি এই যে হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেট করার জন্য চিকিৎসা দিলা, এরপরে পিপিআই কন্টিনিউ করবা কিনা। বলা হয় যে পিপিআই আসলে কন্টিনিউ করা লাগে না। ইউজুয়ালি 10 to 14 ডেজের ট্রিটমেন্টে আলসার হিল হয়ে যায়। তবে যদি কারো আলসার বড় হয়, যে বলা হয় যে 2 সেন্টিমিটারের চেয়েও বড় যদি হয় এন্ডোস্কোপিক্যালি, তাহলে অনেক পিপিআই কন্টিনিউ করা লাগতে পারে। অথবা পেশেন্ট যদি সিমটোমেটিক থাকে তখনও ট্রিটমেন্ট কন্টিনিউ করা লাগতে পারে। এখন হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে কারো আলসার হলো, এই রোগীটাকে তুমি ফলো আপ এন্ডোস্কোপি করবা কিনা। বলা হয় যে ডিউডেনাল আলসার আসলে ফলো আপ এন্ডোস্কোপির কোনো দরকার নেই, কারণ ম্যালিগন্যান্ট পোটেনশিয়াল খুব কম, নাই বললেই চলে। কিন্তু যদি গ্যাস্ট্রিক আলসার হয় তাহলে তোমার প্রথম এন্ডোস্কোপির সময় বায়োপসি নিয়ে তোমাকে ম্যালিগন্যান্সি এক্সক্লুড করতে হবে, প্লাস এই পেশেন্টটাকে ট্রিটমেন্ট দেবার পরে 6 to 8 উইকস পরে তাকে এন্ডোস্কোপি, ফলো আপ এন্ডোস্কোপি করে ডকুমেন্ট করতে হবে যে আলসার হিল হয়েছে কিনা। আচ্ছা, এটা গেল হচ্ছে তোমার হেলিকোব্যাক্টার পাইলোরি ইনডিউসড পেপটিক আলসারেশন। এখন মনে করো যে এনএসিআইডি দিয়ে হয়েছে, হেলিকোব্যাক্টার পাইলোরি কারণ না, এনএসিআইডি কারণ। তখন আমরা তখন হচ্ছে আমাদের দেখতে হবে যে তার এনএসিআইডি কেন দেওয়া হয়েছে, এনএসিআইডি রোগীটা কেন খাচ্ছে। যদি পেশেন্টের এনএসআইডি 2টা কাজ আমরা জানি, একটা হচ্ছে অ্যানালজেসিক প্রপার্টিস আর একটা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস। যেমন ধরো কেউ ট্রমাটিক পেইনের জন্য এনএসআইডি খেতে পারে, তার মানে সে ব্যথার জন্য হতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে খাচ্ছে কেউ, তাহলে তার অ্যানালজেসিক প্লাস অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশনের জন্য। তাহলে যেখানে অ্যানালজেসিকের জন্য খাচ্ছে সেই ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু এনএসআইডি বন্ধ করতে পারি। তাহলে আমরা এনএসআইডি, প্রথম কথা হলো আমরা আসলে চেষ্টা করবো এনএসআইডি বন্ধ করা যায় কিনা। যদি অ্যানালজেসিকের কারণে খেয়ে থাকে তাহলে তো অবশ্যই বন্ধ করে দিব। বন্ধ করে আমরা তাকে সিমটোমেটিক চিকিৎসার পাশাপাশি আমরা 8 উইকস প্রোটন পাম্প ইনহিবিটর প্রেসক্রাইব করব। যদি এনএসআইডি বন্ধ করা না যায় তখন কী করব? তখন আমরা যেটা করতে পারি সেটা হলো লেস গ্যাস্ট্রোটক্সিক এনএসআইডি, যেমন ধরো COX-2 ইনহিবিটর। আমরা ইন্ডোমেথাসিন, ন্যাপ্রোক্সেন বা ডাইক্লোফেনাক এগুলোকে সুইচ করে আমরা যদি COX-2 ইনহিবিটরে চলে যাই, ইটোরিকক্সিব, তাহলে এরা অতটা মানে এটা গ্যাস্ট্রোপ্রোটেক্টিভ, এতটা হার্মফুল না স্টমাকের জন্য, কারণ এরা COX-1 রিসেপ্টরকে ইনহিবিট করে না।
এটা আমরা সুইচ করতে পারি, অথবা আমরা স্টেরয়েড দিতে পারি। যেমন ধরো রিউমেটয়েড আর্থ্রাইটিস, আমরা সেখানে স্টেরয়েড দিতে পারি। অন্যান্য ডিজিজ মডিফাইং ড্রাগে চলে যেতে পারি এনএসআইডি না ইউজ করে। ঠিক আছে। আর অ্যানালজেসিয়ার জন্য আমরা তখন এনএসআইডি ইউজ না করে অন্যান্য যেমন অ্যাসিটামিনোফেন, প্যারাসিটামল ব্যবহার করতে পারি, ট্রামাডল ব্যবহার করতে পারি, মানে যেগুলোর এনএসআইডি প্রপার্টিজ নাই, শুধু অ্যানালজেসিক প্রপার্টিজ আছে, এগুলো গ্যাস্ট্রোটক্সিক না, এগুলো ব্যবহার করতে পারি। তবে বলা হয় যে কোনো পেশেন্ট এনএসআইডি খাচ্ছে, তার যদি আলসারেশন হয় অথবা তুমি কাউকে লং টার্ম এনএসআইডি প্রেসক্রাইব করবা অস্টিওআর্থ্রাইটিস বা রিউমেটয়েড আর্থ্রাইটিসের জন্য, তখন তাকে হেলিকোব্যাক্টার পাইলোরি টেস্ট করে নিতে হবে। টেস্ট করে নিয়ে যদি পজিটিভ থাকে তাকেও অ্যান্টি এইচ পাইলোরি দিতে হবে। ঠিক আছে। তাহলে মোটামুটি মেইন দুইটা কারণ আমাদের বলা হয়ে গেলে এভাবে আমরা চিকিৎসা করব এইচ পাইলোরি রিলেটেড এবং এনএসআইডি রিলেটেড পেপটিক আলসার ডিজিজের। এখন তুমি অন্যান্য যেগুলো আলসারেশন, যেমন ধরো যদি গ্যাস্ট্রিনোমা হয়, তার জন্য হাইড্রোজে পিপিআই অথবা টিউমার লোকেট করে যদি সার্জারি করা সম্ভব হয়, যদি হাইপার প্যারাথাইরয়েডিজম হয় তার আলাদা চিকিৎসা, মানে ট্রিটমেন্ট অফ কজ। যদি এমন হয় ইডিওপ্যাথি, কোনোই কারণ পাওয়া যাচ্ছে না, তখন তাকে সিমটোমেটিক অ্যান্টাসিড প্রিপারেশন, পাশাপাশি লং টার্ম প্রোটন পাম্প ইনহিবিটর। প্রথম দিকে আমরা হাইড্রোজে দিই, পরে আস্তে আস্তে কমাই দিয়ে মেইনটেনেন্স ডোজে 20 মিলিগ্রাম ওয়ান্স ডেলি রেখে দিই ইডিওপ্যাথিকের ক্ষেত্রে। এখন তুমি সব চিকিৎসাই দিলা, 8 সপ্তাহ পার হয়ে গেল, পেশেন্টের রেসপন্স করলো না, এন্ডোস্কোপি করেও দেখলা তুমি রেসপন্স করে নাই, আলসার রয়ে গেছে। তখন আমরা এই আলসারটাকে বলি রিফ্র্যাক্টরি আলসার। যখন রিফ্র্যাক্টরি আলসার হয় তখন আমাদের কয়েকটা জিনিস চিন্তা করতে হয়। প্রথমে চিন্তা করতে হয় যে আমি ওষুধ দিয়েছি, রোগী খেয়েছে তো ঠিকমতো, কমপ্লায়েন্স, পেশেন্ট কি স্মোকিং বন্ধ করেছে, আমরা যে এইচ পাইলোরি চিকিৎসা দেওয়ার জন্য অ্যান্টিবায়োটিক দিলাম এটা কি আসলে সেন্সিটিভ ছিল, আমরা যে আলসারটা ডিল করতেছি এটা কি আসলেই পেপটিক, নাকি এটা কোনো ম্যালিগনেন্সি, না ক্রনস ডিজিজ, না টিউবারকুলোসিস, এগুলো চিন্তা করতে হবে। ঠিক আছে। আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। কয়েকটা কমপ্লিকেশান, পেপটিক আলসার ডিজিজ তুমি যদি চিকিৎসা না করো তাহলে কি কি কমপ্লিকেশান হতে পারে। কয়েকটা কমপ্লিকেশান, 3-4টা কমপ্লিকেশান আছে। একটা হলো সবচেয়ে খারাপ যেটা, সেটা হলো ব্লিডিং, আপার জিআই ব্লিডিং। পেশেন্ট প্রফিউজ ব্লিডিং নিয়ে, হেমাটোমেসিস অর মেলেনা নিয়ে আমাদের কাছে আসতে পারে। আলসার পারফোরেশন হতে পারে, ডিডোনাম অথবা স্টমাক পারফোরেশন নিয়ে, অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে আমাদের কাছে আসতে পারে। অনেক দিন ধরে আলসারেশন থাকলে রিপিটেড আলসারেশন, হিলিং, এভাবে ফাইব্রোসিস হইতে হইতে পেশেন্ট মে ডেভেলপ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। আর একটা খুবই রেয়ার, তারপরেও হতে পারে, সেটা হলো আলসার মে পেনিট্রেট। আলসার আস্তে আস্তে ডিপ হলো, ডিপ হইতে হইতে স্টমাক ওয়ালকে পেনিট্রেট করে। ইট মে ইনভলভ সারাউন্ডিং স্ট্রাকচার যেমন প্যানক্রিয়াস, লেসার স্যাক, তার মানে পেনিট্রেশন। তাহলে 4টা মোটামুটি: ব্লিডিং, পারফোরেশন, আউটলেট অবস্ট্রাকশন অ্যান্ড পেনিট্রেশন। প্রগনোসিস কেমন? প্রগনোসিস ভালো, কারণ প্রোটন পাম্প ইনহিবিটর খুব ইফেক্টিভলি হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন বন্ধ করে কাজে। আর যদি হেলিকপ্টার পাইলোরি পেয়ে যাই, আমরা অ্যাডিকুয়েটলি ট্রিটমেন্ট করতে পারি, সেটাও রেসপন্স করে যায়। এনএসআইডিও তাই, আমি পেয়ে গেলে যদি বন্ধ করে দিতে পারি হিল করে যাবে। কাজেই প্রগনোসিস ইজ নট ব্যাড। একটা জিনিস মনে রাখতে হবে যে আলসার নেভার টার্নস ইনটু ক্যান্সার। আমাদের অনেকেরই ধারণা আছে যে পাকস্থলী আলসার থেকে ক্যান্সার হয়ে যায়, আসলে এটা হয় না। যেটা ক্যান্সার সেটা ক্যান্সার হিসেবেই শুরু হয়। ক্যান্সার উইল স্টার্ট অ্যাজ ক্যান্সার। কাজে আমার হয়তো এন্ডোস্কোপিক্যালি দেখে এন্ডোস্কোপিস্টের মনে হয়েছে যেটা আসলে পেপটিক আলসার, দ্যাট মে নট বি পেপটিক আলসার। তাহলে এতটুকুই, আজকের মতো আমরা শেষ করি। তোমাদের মতামত জানাও, পরের ক্লাসে দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।